প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডিকে সরকার বাংলা বন্ধু স্যার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে আবারও তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করছিলাম কর্মধারয় সমাস নিয়ে। আজকে আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পূর্বের ক্লাসগুলো তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই বাংলা বন্ধু স্যার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পূর্বের ক্লাসগুলো দেখে রাখবে, তাহলে আজকের ক্লাস তোমাদের জন্য খুবই সহজবোধ্য হবে। তো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। কর্মধারয় সমাসের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কর্মধারয় সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি আমরা একটু দেখে নিই। ভাগগুলো সাধারণ কর্মধারয় সমাস, এরপরে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এরপরে বলা হয় উপমান কর্মধারয় সমাস, এরপরে বলা হয় উপমিত কর্মধারয় সমাস, এবং বলা হয় রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। শিক্ষার্থীবৃন্দ, আমি বেশ কিছু ব্যাকরণে দেখেছি প্রচলিত বা অনেককে বলতে শুনেছি কর্মধারয় সমাস চার প্রকার। কি বলে? মধ্যপদলোপী, উপমান, উপমিত আর রূপক কর্মধারয়। কিন্তু মাথায় রাখবে, সুনির্দিষ্ট করা ঠিক হবে না। যদি সুনির্দিষ্ট করো তাহলে তোমাকে বলতে হবে কর্মধারয় সমাস পাঁচ প্রকার। কি কি? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস কয় প্রকার? এই মোটামুটি আমরা এই পাঁচটা ভাগে ভাগ করে ফেলতে পারি। তো এখন আমরা কি করব? এই সাধারণ কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। কি? সাধারণ কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। এবং এই সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞায় কি বলা হচ্ছে? সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলা হচ্ছে যে দেখো, পূর্বপদ বিশেষণ সংজ্ঞায় কি বলা হচ্ছে? পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। কি বলা হচ্ছে? যে কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, তাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। অর্থাৎ বিশেষণ পূর্ব, দেখো বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে বসে যে কর্মধারয় সমাস হয় তাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। সংজ্ঞাগুলো এরকমভাবে দেওয়া আছে, কিন্তু তুমি মাথায় রাখবে এই সংজ্ঞাটাই একটু অসঙ্গতি আছে। কেননা দেখো, কর্মধারয় সমাস বিভিন্নভাবে হয়ে থাকে। সাধারণ কর্মধারয় সমাস বিভিন্নভাবে হয়ে থাকে। কি কি ভাবে হয়ে থাকে? দেখো, আমি বলছি এই রকম ভাবে হয়ে থাকে। কি কি? দেখো, বিশেষণ যোগ বিশেষ্য, হ্যাঁ, এরপরে আমরা বলতে পারি বিশেষ্য
যোগ বিশেষণ, এরপরে বলতে পারি বিশেষ্য যোগ বিশেষ্য, এরপরে বলতে পারি আমরা দেখো বিশেষণ যোগ বিশেষণ। তাহলে দেখেছো? তাহলে এবার বলো যে সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞাটাই আমরা কেমন করে নির্ণয় করতে পারি। দেখো, বিশেষণ ও বিশেষ্য পদে, বিশেষ্য ও বিশেষণ পদে, বিশেষ্য এবং বিশেষ্য পদে, বিশেষণ এবং বিশেষণ পদে যে কর্মধারয় সমাস হয় তাকেই বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। আমরা এইভাবেও কিন্তু সংজ্ঞায়িত করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাই দেখো, বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে বসে যে কর্মধারয় সমাস হয় শুধু তাকেই সাধারণ কর্মধারয় সমাস বলবো তা না। দেখো, বিশেষণ পদ পূর্বে বসতে পারে, বিশেষ্য পদ পরেও বসতে পারে, বিশেষ্য পদ পূর্বেও বসতে পারে, বিশেষণ পদ পরেও বসতে পারে, বিশেষ্য পদ এবং দুটোই বিশেষ্য পদ হতে পারে বা দুটোই বিশেষণ পদ হতে পারে। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, তখনই কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হবে। এবং এই সাধারণ কর্মধারয় সমাসে তোমরা সবসময় লক্ষ্য রাখবে, দেখো যে সে, যে সে, দেখো যাতা, যিনি তিনি, সাধারণত এইগুলো ব্যাস বাক্যে বসে। সাধারণত যে সে, যাতা, যিনি তিনি ব্যাস বাক্যে এই অব্যয়গুলো বসে, সাধারণত এই অব্যয়গুলো বসে। ঠিক আছে তো? তাহলে আমরা এখন চলে যাই সাধারণ কর্মধারয় সমাস কিছু আমরা দেখে নেব। ঠিক আছে তো? সাধারণ কর্মধারয় সমাস আমরা একটু দেখে নেব। তাহলে আমরা চলে আসি বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে বসিয়ে সাধারণ কর্মধারয় সমাস। কি বলা হচ্ছে? বিশেষণ পদ ও বিশেষ্য পদের সাধারণ কর্মধারয়। ঠিক আছে তো? তাহলে কি বলা হচ্ছে? আমরা বলছি যে বিশেষণ যোগ বিশেষ্য, বিশেষণ পদ পূর্বে বসে এবং বিশেষ্য পদ পরে বসে যে কর্মধারয় হচ্ছে তাকেও আমরা সাধারণ কর্মধারয় বলছি। তাহলে এই রকম যদি কয়েকটা আমরা উদাহরণ দেখে নিই, তাহলে দেখো বলা হচ্ছে কি চরম পত্র। এমআর আক্তার মুকুল যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় করেছিলেন। তাহলে দেখো চরম পত্র, এখানে দেখো পত্রেরই প্রাধান্য অর্থাৎ পরপদেরই প্রাধান্য। পত্রটা কেমন? চরম। তাহলে এই চরম কি? তার গুণ। তাহলে দেখো এইটা কিন্তু বিশেষ্য এবং চরম এটা কিন্তু দেখো বিশেষণ। তাহলে আমরা বলছি কি চরম যে পত্র, চরম পত্র। দেখো বিশেষণ বিশেষ্য পদে কর্মধারয় সমাস হয়েছে। আবার আমরা বলছি দেখো রাঙামাটি, আমরা যদি বলি রাঙা মাটি, তাহলে দেখো মাটি বিশেষ্য এবং রাঙা অবশ্যই বিশেষণ। মাটি কেমন? রাঙা। তাই বলা হচ্ছে এটা কিন্তু রাঙামাটি সে স্থানের নাম নির্দেশ করে না। তাই বলছি আমরা রাঙা যে মাটি, কি হলো? রাঙামাটি। আমরা অবশ্যই পারবো। ঠিক আছে তো? এরপর যদি বলি আমরা পূর্ণচন্দ্র, তাহলে চন্দ্র অবশ্যই বিশেষ্য, চন্দ্র কেমন? পূর্ণ। দেখো অবশ্যই এটা বিশেষণ। ঠিক আছে তো? তাহলে আমরা বলছি পূর্ণ যে চন্দ্র, পূর্ণচন্দ্র। ঠিক আছে তো? ঠিক সেরকম নীলাকাশ, নীল যে আকাশ, নীলাকাশ। ছিন্ন বস্ত্র, ছিন্ন যে বস্ত্র, ছিন্ন বস্ত্র। আমরা অনেক নির্ণয় করতে পারি, কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু ব্যতিক্রম আছে, এইটা একটু লক্ষ্য রাখতে হবে। কি? একটু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কি ব্যতিক্রম জিনিস? ব্যতিক্রম হচ্ছে যে বিশেষণ এবং বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষ্যটা পূর্বে চলে আসে সমস্ত পদে, বিশেষণটা পরে চলে যায়। হ্যাঁ, যেমন আমি ব্যাসবাক্য থেকে যাই, যদি বলা হয় অধম যে নর, তাহলে দেখো অধম কি? অবশ্যই বিশেষণ
নর কি বিশেষ্য? তাহলে বিশেষণ আর বিশেষ্য, কিন্তু দেখো কি হলো, হয়ে গেল নরাধম। দেখো এই বিশেষ্যটা পূর্বে বসলো, বিশেষণটা পরে চলে গেল, কিন্তু এর আগে কি তা গেল? তা যায়নি। তার মানে এগুলো একটু ব্যতিক্রম, তোমাকে লক্ষ্য রাখতে হবে কি, যে বিশেষণ এবং বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো, সর্বক্ষেত্রে না, কখনো কখনো এই বিশেষ্য পদটা সমস্ত পদে এসে পূর্বে বসে। বুঝতে পেরেছো? ঠিক সেই একই রকম যদি বলা হয় যে সাধারণ যে জন, কি হলো? জন সাধারণ। লক্ষ্য রাখো জনটা কেমন? সাধারণ। তাহলে দেখো এটা কিন্তু বিশেষণ, বিন বিশেষণ কিন্তু, আর জন এটা কিন্তু অবশ্যই বিশেষ্য। তাহলে বিশেষণ আর বিশেষ্য পদে কর্মধারয় সমাস হয়েছে, অথচ সমস্ত পদে এসে দেখো বিশেষ্য আগে বসেছে, বিশেষণ পরে বসেছে। এইরকম কিছু আছে কিন্তু, যেমন যদি বলা হয় বেগুন ভাজা, তাহলে ভাজা যে বেগুন, বেগুন ভাজা। সিদ্ধ যে আলু, কি হবে? আলু সিদ্ধ। আমরা বলি কিন্তু এভাবে। ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা পারবে। তাহলে বিশেষণ বিশেষ্য পদের সাধারণ কর্মধারয় সমাস আমরা দেখে নিলাম, তাই তো? এখন আমরা কি দেখব? এখন দেখব বিশেষ্য এবং মানে বিশেষণ এবং বিশেষ্য পদের কর্মধারয় সমাস দেখব। কি? বিশেষণ এবং বিশেষণ পদের কর্মধারয় সমাস দেখব। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি বিশেষণ যোগ বিশেষণ, দুটো পদই বিশেষণ। এইরকম কিছু উদাহরণ আমরা দেখে নিই। ঠিক আছে? তো এরকম কিছু উদাহরণ আমরা দেখে নিব। কি? দেখো একটা শব্দ লেখা হলো সহজ সরল। কি? সহজ অবশ্যই বিশেষণ, কি? সরল অবশ্যই বিশেষণ। তাই বলা হচ্ছে যা সহজ তাই সরল। দেখো দুটো বিশেষণ পদে সাধারণ কর্মধারয় সমাস হয়ে গেছে। আমরা যদি বলি মৃদু মন্দ, দেখো মৃদু অবশ্যই বিশেষণ, মন্দ এটাও দেখো বিশেষণ। তাই বলছি যা মৃদু তাই মন্দ, মৃদু মন্দ, এগুলো সবগুলো কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে যাচ্ছে এবং বিশেষণ বিশেষণ পদে কর্মধারয় সমাস হচ্ছে। তাহলে আমরা যদি বলি গণ্যমান্য, ভালো করে লক্ষ্য রাখো, গণ্যমান্য, তাহলে কি হবে? যা গণ্য তাই মান্য, গণ্যমান্য, এবং দুটোই বিশেষণ, দুটো বিশেষণ পদে কিন্তু কর্মধারয় সমাস হয়ে গেল। আশা করি তোমরা পারবে। এরপর আমরা একটু দেখব কি, এইবার দেখব বিশেষ্য যোগ বিশেষ্য পদে কর্মধারয় সমাস। বিশেষ্য যোগ বিশেষ্য পদে কর্মধারয় সমাস আমরা একটু দেখে নিব। বুঝতে পেরেছো? যেমন আমরা এর আগে যে বললাম জজ সাহেব, তাহলে বলো তো এখানে জজ কি? অবশ্যই নাম, তাহলে বিশেষ্য। সাহেব কি? অবশ্যই বিশেষ্য। তাহলে বলছি যিনি জজ তিনি সাহেব। তাহলে দেখো দুটো বিশেষ্য পদে কর্মধারয় সমাস হয়েছে। হ্যাঁ, এরপর যদি বলি আমরা দেবর্ষি, তাহলে কি বলতে পারি? যিনি দেব তিনি ঋষি। তাহলে কি হলো? দেবর্ষি। তাহলে দেখো দুটো পদই কিন্তু বিশেষ্য, দেব এবং ঋষি দুটোই বিশেষ্য। যদি বলা হয় রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। যদি বলা হয় গুরুদেব, যিনি গুরু তিনি দেব, গুরুদেব। দেখো দুটো বিশেষ্য পদে কিন্তু কর্মধারয় সমাস হয়ে গেছে। এখন আমরা মধ্য পদলোপী কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। কি বলা হলো? মধ্য পদলোপী ধারয় সমাস, এই প্রকারটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু কর্মধারয় সমাসে পরপদের প্রাধান্য থাকবে, এটা সর্বাগ্রে মনে রাখতে হবে। তো যাই হোক, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের সংজ্ঞাটা তাহলে কি? সংজ্ঞাটা হচ্ছে এই, যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের
মধ্যের পদটা সমস্ত পদে এসে লুপ্ত হয় তাকে বলা হয় কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কি বলা হলো? যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যের পদটা সমস্ত পদে এসে লুপ্ত হয় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সংজ্ঞাটা জানলাম, কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাসে এসে দুটো বৈশিষ্ট্য খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কি কি বৈশিষ্ট্য? এক, পরপদের প্রাধান্য থাকবে। পরপদের প্রাধান্য থাকবে অর্থাৎ পরপদের প্রাধান্য রক্ষিত হবে। এবং দুই, এই যে পরপদ, এই পরপদের অর্থ মাঝের, দেখো পরপদের অর্থ মাঝের লুকায়িত পদের, কি বলা হলো? পরপদের অর্থ মাঝের লুকায়িত পদের আমরা বলতে পারি অর্থের অনুকরণে হবে। পরপদের অর্থটা মাঝের লুকায়িত পদের অর্থের অনুকরণে হবে, অর্থাৎ মাঝের লুকায়িত পদের অর্থের উপর নির্ভর করবে। সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবে। তাহলে কি বলা হলো? মধ্য পদলোপী। বুঝতেই পারছি মধ্যের পদটা লুপ্ত হবে কর্মধারয় সমাসে এসে, কিন্তু এই মধ্যের যে পদটা থাকবে সেই পদের যে অর্থ, পরপদটা সেই অর্থের উপর নির্ভর করবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। কি? দেখো, যখন বলা হচ্ছে, লক্ষ্য রাখবে, কি বলা হলো? সাহিত্য সভা, তাই তো? এবং আমরা ব্যাস বাক্যে বলছি সাহিত্য বিষয়ক সভা। তাহলে এখানে দেখো তো, পূর্বপদ হচ্ছে সাহিত্য, পরপদ হচ্ছে সভা। এবং সভাটা দেখো কি বিষয়ক? সাহিত্য বিষয়ক। তাই দেখো এই লুকায়িত পদের উপরই নির্ভর করছে কিন্তু পরপদের অর্থটা। বুঝতে পেরেছো? আবার যদি আমরা বলি সিংহাসন, সিংহাসন, তাহলে দেখো আমরা লিখি কি? সিংহ চিহ্নিত আসন। আসনটা কেমন? দেখো সিংহ চিহ্নিত, তাহলে দেখো এই যে মাঝের পদের উপর নির্ভর করছে, তাই তো? আমরা যদি বলি দেখো স্মৃতি সৌধ, তাহলে কি হলো? স্মৃতি রক্ষার্থে সৌধ। সৌধটা কি করছে? রক্ষা করছে। কি? স্মৃতি। দেখো পরপদ, পরপদটা সবসময় এই লুকায়িত পদের অর্থের উপর নির্ভর করেই হচ্ছে। বুঝতে পেরেছো? যেমন যদি বলা হয় ঘর জামাই, তাহলে কি? ঘরে আশ্রিত জামাই বলা হচ্ছে ঘর জামাই। জামাই তো অনেকেই আছে, যেমন আমিও জামাই, তাই তো? আমি কি ঘর জামাই? না। বুঝতে পেরেছো? তাহলে লক্ষ্য রাখো যে এই পরপদটা সবসময় মধ্যের পদের অর্থের উপর নির্ভর করছে। মধ্যের পদের অর্থের উপর নির্ভর করেই কিন্তু পরপদটা অর্থ দিচ্ছে, প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে তো? ঠিক সেই রকম আয় কর, তাহলে আয়ের উপর ধার্যকৃত কর। কর তো বিভিন্ন রকম আছে। করটা কিসের উপর? দেখো আয়ের উপর কর, তাই বলা হচ্ছে আয়ের উপর ধার্যকৃত কর। জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা, এগুলো সবগুলোই কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমাদের কর্মধারয় সমাসের বিশেষ করে প্রকারভেদ এবং সাধারণ কর্মধারয় আর মধ্য পদলোপী কর্মধারয় তোমাদের আর অসুবিধা হবে বলে আমি মনে করি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
বাংলা মঞ্জুষা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবে, পাশে থাকবে, উৎসাহ দেবে। কেননা তোমাদের এই উৎসাহ হবে আমার চলার পথের অনুপ্রেরণা। সবাই ভালো থাকবে। আবার কোনো দিন পরের কোনো অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।